হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো, দেখো 401 পেজের তোমাদের আজকে পার্ট টু ক্লাস দেবো। তোমাদের যে আমি ক্লাসটা দিয়েছিলাম, ঠিক আছে, সেই ক্লাসটা দেখো, যে ক্লাসটা এর আগে ক্লাসটা হয়ে গেছে, পার্ট ওয়ান ক্লাসটা তোমাদের যেটা তোমাদের দিয়েছিলাম 499 পেজের। এই যে আমরা ক্লাসটা শুরু করেছিলাম, সেট 8 পার্ট ওয়ান ক্লাস, এই ক্লাসটা তোমাদের দেওয়া হয়ে গেছে। আমরা 1 থেকে 4 অবধি তোমাদের অঙ্কগুলো করে দিয়েছি। আজকে এই সেটের সেট 8 থেকে আমরা পার্ট টু ক্লাস করবো এটা, ঠিক আছে। তো তোমরা চলে এসো 401 পেজে, 5 থেকে আমাদের শুরু বড় প্রশ্নগুলো, এই অঙ্কগুলো আমরা শুরু করবো। আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো 5-এর 1 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু তোমার বই থেকে পেয়ে যাবে, একদম বইয়ের প্রশ্ন আছে। আমি বইয়ের প্রশ্নগুলো যেগুলো হুবহু একদম মিলে যাচ্ছে, সেই অঙ্কগুলো তোমাদের ছেড়ে দিচ্ছি, যেহেতু তোমরা পারবা বইয়ের অঙ্কগুলো। এবং 5-এর 2 নম্বরেরও বই থেকে তোমরা পেয়ে যাবা। 6-এর দাগের অঙ্কগুলো দেখো, 6-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক তোমরা বই থেকে পেয়ে যাবা। ওকে, 7-এর দাগের অঙ্কগুলো চলে এসো। 7-এর 1 নম্বর অঙ্কটা এটা করাবো, এটা বইয়ের বাইরের অঙ্ক আছে। দেখো 7-এর 1-এর অঙ্কটা কি বলছে। এক্স এর মান ওয়াই এর মান দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। 7-এর 1 নম্বর। আচ্ছা, এই যে এক্স এর মানটা দেওয়া আছে 1/2 প্লাস √3, আমরা কি করব দেখো, এই যে এক্স এর মানটাকে আমরা হর করণী নিরসন করে নেব। তো হর করণী নিরসনটা দেখো, হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে নেবা। তাহলে উপরে হবে আমাদের 2 মাইনাস √3, এক্স সমান সমান 2 মাইনাস √3, আর নিচে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সরলটা 2 মাইনাস √3, এটা 4, এটা আমাদের 3 হয়ে যাবে। এটা তো 1, তাহলে আমরা দেখো 2 মাইনাস √3 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এক্স এর মানটাকে আমরা এভাবে সাজিয়ে নেব। একইভাবে ওয়াই এর মানটাকে, ওয়াই এর মান কত আছে দেখো, ওয়াই আছে 1/2 মাইনাস √3 আছে। তাহলে ওয়াই সমান সমান, এখানে দেখো তোমরা একইভাবে হরে যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করো, এটা প্লাস দিয়ে গুণ করো, মাইনাস আছে তো প্লাস দিয়ে গুণ করবো। তাহলে এখানেও আমরা করবো কি, এখানে 2 প্লাস √3 দিয়ে আমরা গুণ হবে উপর নিচে, পরে 2 প্লাস √3, নিচে একই সূত্র দেখো। তাহলে বুঝতে পারছি এখানে এর মতন 1 হয়ে যাবে এই জায়গাটা, তার আমাদের কিন্তু 2 প্লাস √3 রয়ে যাবে, এটা ওয়াই এর মান। এক্স এর ওয়াই এর মান পেয়ে গেছি। এই যে রাশিটার মান বের করতে হবে, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই প্রয়োজন পড়বে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই বের করে নেব। এক্স প্লাস ওয়াই হবে, এক্স এর মান 2 মাইনাস √3 প্লাস, আর ওয়াই এর মানটা আছে 2 প্লাস √3। এখানে প্লাস √3 মাইনাস √3 কেটে দাও, 2 আর 2 যোগ করে 4। তাহলে আমরা দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা 4 পেয়ে গেলাম। আর এক্স ওয়াই এর মানটা, এক্স এর মান 2 মাইনাস √3, ওয়াই এর মান 2 প্লাস √3। তোমরা এই সরলটা করলাম, এটা 1 পেয়েছ, এটা আমাদের 4, এটা আমাদের 3। দেখো তাহলে এক্স ওয়াই এর মানটা কত, আমরা 1 পেয়ে গেলাম। এবার যে আমাদের রাশিটা আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চলো এই রাশিটা আমরা টুকে নেব। রাশিটা আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই রাশিটা আমাদের, এই রাশিটার মান বের করতে বলেছে, আমরা টুকে নিলাম। এখন আমরা করবো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আগে নিয়ে আসলাম, মাইনাস এক্স ওয়াইটা রেখে দিলাম। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভেঙে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এক্স ওয়াই তো আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা মাইনাস 2xy আর মাইনাস এক্স ওয়াই, এটা মাইনাস 3xy পেয়ে যাবা। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এর মান দেখো আমরা বের করে রাখলাম, আমরা বের করেছি এক্স প্লাস ওয়াই মানটা 4 পেয়েছি। তো দেখো এখানে আমি 4 বসিয়ে দেবো, 4 স্কোয়ার, আর এক্স ওয়াই মানটা 1 পেলাম। 4 স্কোয়ার 16, 3, 16 থেকে 3 বিয়োগ করো, 16 থেকে 3 বিয়োগ করে তোমরা পেয়ে যাবা কত, তোমরা 13 পেয়ে যাবা। তাহলে দেখো আমাদের 13 কিন্তু আমাদের অ্যান্সার। 7-এর 2 এর প্রশ্নটা, এটা তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি বলে দিচ্ছি কোথায় পাবা, পেজ নাম্বার 194 পেজে প্রয়োগ 24 নম্বর প্রয়োগের অঙ্কটা আছে।
আমরা চলে আসবো 8-এর দাগের অঙ্ক। 8-এর 1 নম্বর অঙ্কটা আমরা করাবো। 8-এর 1 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? 8-এর 1 দেওয়া আছে AH2B CH2D সমান EH2F দেওয়া আছে। তাহলে প্রত্যেকটি অনুপাত এর সঙ্গে সমান এটা প্রমাণ করতে বলেছে। দেখো আমরা প্রত্যেকটি অনুপাতকে এর সঙ্গে সমান দেখাতে পারবো কিভাবে? আচ্ছা, আমরা অনুপাতকে বাই করে নিলাম, এদেরকে কে ধরে নিলাম, প্রত্যেকটি অনুপাতকে আমরা কে ধরে নিলাম, আর এরও মানটা কে দেখিয়ে দিব, তখন বলে দেবো হ্যাঁ প্রত্যেকটি অনুপাত এর সঙ্গে সমান। চলো কে ধরি এটা। তাহলে এখান থেকে লক্ষ্য করো এর মানটা A/B সমান সমান কে, তাহলে এর মানটা এখান থেকে B কে পেয়ে যাবা, এই B কে বর্গগুণ করে। একইভাবে C এর মানটা D কে পাবা, আর এর মানটা পাবা F কে। এবার দেখো যার সঙ্গে সমান করতে বলেছি সেই রাশিটা টুকে নিচ্ছি আমি, AM প্লাস CN প্লাস EP, আর নিচে যে আছে BM প্লাস DN প্লাস FP। এই যে দেখো, তাহলে আমরা করব কি এখন, এর মান C এর মান E এর মান বসিয়ে দেবো এখানে। A এর মান কত আছে B কে M প্লাস C এর মান D কে আছে D কে N আছে, আর E এর মানটা F কে, এই যে F কে, আর এই যে Pটা বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে BM রয়ে যাবে, DN, আর এটা আমাদের FP। উপর থেকে লক্ষ্য করো কে কিন্তু কমন যাচ্ছে, সব জায়গা থেকে কে আছে, কে এটা আমি কমন নিলাম, তাহলে থাকবে BM, এখানে DN, এখানে FP থেকে যাবে, আর নিচেও আছে আমাদের BM DN আর FP। দেখো এটা তো মিলে গেছে, তো কেটে দাও। তাহলে আমরা কত পেয়ে গেলাম, আমরা কে পেয়ে গেলাম না। তা লক্ষ্য করো এদের অনুপাতগুলো কে, আর এরও মানটা আমরা কে পেলাম, তাহলে তো আমরা বলতে পারবো যে এই যে অনুপাতগুলো ছিল, ঠিক আছে, তাহলে এই অনুপাতকে আমি দেখাতে বলেছিল যে প্রত্যেকটি অনুপাত এর সঙ্গে সমান, অবশ্যই দেখো আমরা সমান দেখাতে পারবো। তাহলে এখানে তোমরা অতএব এইভাবে লিখে দিবা, এই যে A/B আর C/D ছিল, এই যে এখানে এই যে অনুপাতটা A/B C/D E/F পেয়েছিলাম, E/F সমান সমান যে আমরা কে পেয়েছিলাম, কে এর মান তো তাহলে এটা, এই যে এটার মান কে, তাহলে এটা আমি কে এর জায়গায় এটা লিখতে পারবো, কে এর জায়গায় লিখে দেবো AM প্লাস CN প্লাস EP, সরি এটা P হবে, ঠিক আছে, EP বাই ছিল আমাদের BM প্লাস DN আর প্লাস FP। দেখো এটাই তো আমাদের ছিল, তাহলে প্রত্যেক অনুপাত এর সঙ্গে সমান আমরা প্রমাণ দেখিয়ে দিলাম, এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। চলে আসবো আমরা 8-এর 2-এর দাগের প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা বই থেকে পাবা, তোমাদের বলে দিচ্ছি কোথায় পাবা, পেজ নাম্বার 98 পেজে দেখবা যে 11 নাম্বারের 2 নাম্বার আছে, 11-2 অঙ্কটা আছে। ওকে, পরে আমরা চলে আসবো 10-এর দাগের অঙ্কগুলো। 10-এর দাগের অঙ্কগুলো আমরা ছাড়বো না, যদি বই তবু থাকে তবু আমরা করাবো। 10-এর 1 নম্বর অঙ্কটা চলো আমরা দেখে নেবো কি বলছে। দশের 1 নম্বর বলছে AB কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করো। AB এর উপর যে কোনো বিন্দু C থেকে AB এর উপর লম্ব অঙ্কন করো যা অর্ধবৃত্তকে D বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ করো যে CD, AC ও CDটা, এই যে CD AC ও BC এর মধ্য সমানুপাতি দেখাতে বলেছে। মানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, দেখো মানে এই যে AC, CDটা মধ্যে থাকবে, আর এই যে BC এটা হচ্ছে মধ্য সমানুপাতি। এইভাবে আমাদের এটা মধ্য সমানুপাতি দেখাতে বলেছে, মানে সিডিটা AC ও BC এর মধ্য সমানুপাতি। মানে মধ্য সমানুপাতি আমরা কি জানি, আমরা জানি যে AC is to CD সমান সমান CD is to BC। তাহলে এখানে AC বাই CD, আর এখানে হবে CD বাই BC। ওকে, তা দেখো তো
আমরা এটাকে কী করতে পারবো, এটাকে যদি আমরা ভেঙে নিই, দেখো বর্গগুণ করে নাও, তাহলে এখানে সিডি গুণ করে সিডি স্কোয়ার সমান সমান এখানে সরি এটা বিসিটা আমাদের সিটা ছুটে গেছে, তাহলে এসি আর বিসি গুণ করে এই যে এসি গুণিত বিসি। এই যে মধ্য সমানুপাতি বলতে কি, মানে এটা যদি আমরা দেখাতে পারি প্রমাণ, তো এটা প্রমাণ দেখাতে পারলে বলতে পারবো যে সিডি হলো এসি ও বিসি এর মধ্য সমানুপাতি, তাই তো? মধ্য সমানুপাতি দেখিয়ে আমরা এটা পেলাম। তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের কিন্তু অর্ধবৃত্ত কথা বলেছে। দেখো ছবিটা আমাদের এইভাবে হবে, অর্ধবৃত্ত ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের অর্ধবৃত্ত, আর এ বি বলেছে ব্যাস, এ বিটা ব্যাস নিলাম, ঠিক আছে। তারপরে এ বির উপর যে কোনো একটি বিন্দু আমাদের বলেছে সি, এ বির উপরে যে কোনো বিন্দু আমাদের সি বলেছে, এই জায়গায় আমাদের একটা সি বিন্দু আছে। আর সি থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করা যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতে বলেছে। মানে ধরো এভাবে একটি লম্ব অঙ্কন করলাম, বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। মানে এখানে আমাদের আছে সিডিটার লম্ব আছে কার পর, এ বির পর আছে। এভাবে প্রশ্ন বলেছে, লম্ব বলতে এই কোণগুলো 90 ডিগ্রি, এটা কোণ 90 ডিগ্রি হবে। আচ্ছা, এবার আমি একটু অঙ্কন করব। অঙ্কনটা দেখো আমি এডি যোগ করব আর আমি ডিবি যোগ করব, ওকে, যোগ করে দিলাম। আমাদের কিন্তু এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ আসলে পরেই আমরা এটা বলে দেবো যে সিডিটা এসি ও বিসি এর মধ্য সমানুপাতি। ওকে, দেখো এটা কি করে প্রমাণ নিয়ে আসবো। দেখো এখানে লক্ষ্য করো, আমাদের এই যে কোণটা আছে না, কোণ এ ডিবি, মানে এই কোণটা কিন্তু দেখো ব্যাস নিয়ে বৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি, সমকোণ হয়, ঠিক আছে। তোমরা পাশে এটা উল্লেখ করে দেবো এখানে। তো যেহেতু এডিবি অর্ধবৃত্তস্থ কোণ, এটাকে আমরা 90 ডিগ্রি বলতে পারবো। এখন তাহলে দেখো এই যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজ এ ডিবি, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, এডিবি সমকোণী ত্রিভুজ, তাই তো? আচ্ছা, সমকোণী ত্রিভুজ পেলাম, আর এখানে যে দুটি ত্রিভুজ আছে সেই দুটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, মানে এখানে বলবো যে এবং ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ডিবিসি এরাও সমকোণী, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এবার লক্ষ্য করো, আমরা দেখো সমকোণী ত্রিভুজ, এটা তোমাদের বইতে প্রয়োগ আছে, একবারে আমরা এটা প্রমাণ দেখাতে পারবো। তো যাই হোক, তোমাদের একটু বলে দিই প্রমাণটা কি করে হবে। এটা প্রথমে আমি বড় ত্রিভুজটা নিচ্ছি, আমি নিচ্ছি ত্রিভুজ এ ডিবি ও ত্রিভুজ, ধরো এটা নিলাম আমি এ সি ডি। দেখো এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম সদৃশ্য দেখাবো আমরা, ঠিক আছে। এত দেখো সদৃশ্য দেখানোর জন্য দুটো শর্ত সমান দেখাতে হবে। 1 নম্বর শর্ত, আমি দেখো এই যে কোণটা আছে এখানে দেখাচ্ছি শর্তটা। তো 1 নম্বর শর্ত যে এই কোণটা যেটা হচ্ছে ডিএবি, মানে ডিএবি সমান সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে ডিএবি, আর ছোট ত্রিভুজ যেটা ডিএসি আছে এটা আমরা ডিএসি বলে দেবো। কোণটা ডিএসি মানে একই কোণ, দুটো ত্রিভুজের একই কোণ, মানে এই যে এডিবি ত্রিভুজের ডিএবি কোণটা আর এই যে এডিসি ত্রিভুজের ডিএসি কোণটা একই কোণ, এটা আমাদের একটা শর্ত সমান। আর 2 নম্বর শর্ত সমান আমরা বলতে পারবো যে বড় ত্রিভুজের যে এডিবি কোণটা এটা 90 ডিগ্রি আছে, এডিবি কোণ 90 ডিগ্রি বলেছি, আর ছোট ত্রিভুজের এই কোণটা মানে ডিসিএ বা এসিডি, মানে এসিডি এই কোণটা কিন্তু 90 ডিগ্রি সমকোণ। তাহলে এভাবে দুটো ত্রিভুজ থেকে যদি দুটো শর্ত সমান দেখাতে পারো, তাহলে সেই দুটো ত্রিভুজকে তোমরা সদৃশ্য বলতে পারবা। ত্রিভুজ এ ডিবি সদৃশ্য এইভাবে চিহ্ন দিবা, ত্রিভুজ এসিডি এরা কিন্তু সদৃশ্য। তাহলে একইভাবে ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ বিসিডি সদৃশ্য হবে, যেটা এইভাবে দেখালাম। তাহলে আমরা এখানে একইভাবে বলে দেব, একইভাবে ত্রিভুজ এডিবি বড় ত্রিভুজটা সদৃশ্য, বা এদিককার ছোট ত্রিভুজটা ত্রিভুজ বিডিসি বলি আমি,
ত্রিভুজ বিডিসি এটা সদৃশ্য হবে, কারণ যেভাবে দেখালাম দেখো এই বি কোণটা একই কোণ আছে, আর এই কোণ 90 ডিগ্রি আর এডিবি 90 ডিগ্রি, তাই তো দুটো শর্ত সমান দেখাতে পারবো। তাহলে দেখো বড় ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ্য, আবার বড় ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ্য, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য হবে। মানে এখানে 1 আর এই যে 2, তাহলে আমরা এখানে 1 ও 2 থেকে পাই এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। মানে ত্রিভুজ এডিসি সদৃশ্য হবে আমাদের ত্রিভুজ বিডিসি। ওকে, আমি সদৃশ্য বলতে পারবো। এখন সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। দেখো কিভাবে, আমি এই ত্রিভুজের ক্ষেত্রে আমি নিচ্ছি, দেখো এই যে ডিসি, যে আমরা লম্ব বাই ভূমি, তাই না, ডিসি বাই এসি করি, তা লম্ব, এই যে লম্ব বাই ভূমি করলাম, ডিসি বাই এসি, ঠিক আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এটা ভূমি ধরলাম, আর এই ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে লম্ব আমরা দেখো ভূমি এখন আমরা সিডিকে নেব, লম্ব বিসিকে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে লম্ব বিসি, দেখো লম্ব আর ভূমি চেঞ্জ হতে পারে ত্রিভুজটা যদি ঘোরানো যায়, তাই তো। তাহলে এটা আমরা বিসি নিলাম লম্বকে, আর ভূমিকে নিব সিডি, ভূমিকে নিলাম সিডি বা ডিসি, যেটা বলতে পারো যে ডিসি। তাহলে এখানে দেখো আমরা যদি ডিসি গুণ করি সিডি স্কোয়ার, ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার, আর এদিকে এসি গুণিত বিসি। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ আনার কথা ছিল। দেখো যে প্রমাণটা আমরা বলেছিলাম যে প্রমাণ করতে হবে এটা, তাহলে এটা যদি আমরা প্রমাণ করে দিলাম, তাহলে এখান থেকে তো আমরা বলে দেবো যে সিডিটা হবে, সিডি হবে এসি ও বিসি এর মধ্য সমানুপাতি, ঠিক আছে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন চলে আসবো 10-এর 2 নাম্বার। 10-এর 2 নাম্বারটা দেখো কি বলছে প্রশ্নটা, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব, প্রমাণ করো যে কোণ বিওডি সমান সমান কোণ বিএসি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো ভালো একটা প্রমাণ আছে, চলো আমি ছবিটা এঁকে তোমাদের আমি প্রশ্নটা বোঝাচ্ছি। আমাদের প্রথমে ত্রিভুজ এবিসি বলেছে, আমরা প্রথমে একটা ত্রিভুজ এ বি সি আমরা ত্রিভুজ নিয়ে নিলাম। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত হবে পরিকেন্দ্র যখন বলেছে, আমি পরিবৃত্ত তৈরি করি। পরিবৃত্ত দেখো শীর্ষবিন্দুগুলো হয়ে আমাদের বৃত্তটা তৈরি করতে হবে। এইভাবে আমাদের একটি পরিবৃত্ত তৈরি হবে, যার পরিকেন্দ্র আমি নাম দিয়ে দিব, পরিকেন্দ্রের নাম আমি ও নাম দিয়ে দিলাম, ও নাম বলেই দিয়েছে পরিকেন্দ্র ও। আর ওডি বিসি বাহুর উপর লম্ব, এভাবে এখান থেকে ওডি, এই যে ওডি আছে, বিসি বাহুর উপর লম্ব বলেছে, ওডিটা লম্ব বিসির বাহুর উপর, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে বলেছে যে কোণ বিওডি, তাহলে আমাদের ওবি যোগ করতে হবে। দেখো প্রশ্নে যেভাবে বলবে সেভাবে কিন্তু ছবি তৈরি হয়ে যাবে। তাহলে কোণ বিওডি মানে এই কোণটা সমান সমান কোণ বিএসি, মানে বিএসি হচ্ছে এই কোণটা বিএসি, ঠিক আছে। এটা প্রমাণ দেখাতে হবে, কোণ বিওডি সমান সমান কোণ বিএসি, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। দেখো প্রমাণটা আমরা নিয়ে আসবো, তার আগে আমি অঙ্কন করি, ওসি আমি যুক্ত করছি, এটা অঙ্কন। এই যে তোমরা অঙ্কন হেডিং করে বলে দিবা ও কমা সি যুক্ত করে পাই। এরপরে আমরা দেখো প্রমাণে চলে আসবো। দেখো প্রমাণটা আমরা করব কিভাবে, আমি এখানে দেখো এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজ বিওডি, ঠিক আছে, ও ত্রিভুজ সিওডি, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ দেখাতে পারবো। সর্বসম প্রমাণ দেখাতে গেলে 3টি শর্ত সমান দেখাও। এই যে ওডি সাধারণ বাহু, এই ওডি একটা সাধারণ বাহু, আর 2 নম্বর শর্ত দেখিয়ে দাও যে ওবি সমান সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, এগুলো লিখে দিবা। আর 3 নম্বর শর্তে লিখে দাও যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কোণ ওডিবি সমান সমান হবে কোণ ওডিসি, এরা হবে 90 ডিগ্রি করে।
দেখো, তাহলে দুটো ত্রিভুজ থেকে তিনটে শর্ত সমান পেয়ে গেলাম। তাহলে আমরা অতএব দিয়ে ত্রিভুজ বিওডি সর্বসম চিহ্ন সমান সমান দিয়ে এভাবে দিয়ে দিবা ত্রিভুজ সিওডি, এই দুটো ত্রিভুজ সর্বসম। আর আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান বলতে পারবো, এই কোণের সঙ্গে এই কোণ সমান, মানে এখানে কোণ বিওডি সমান সমান হয়ে যাবে কোণ সিওডি, ঠিক আছে, এই দুটো কোণ সমান হবে। তাহলে দেখো এই দুটো কোণ সমান হলে আমরা বলতে পারবো ওডিটা কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক, তাই তো। বা আমরা এটা বলতে পারবো যে এখান থেকে বলতে পারবো কোণ বিওডি কোণটা হাফ হয়ে যাবে কোণ বিওসি এর হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে যে আমি কোণ বিওসি এর মানটা বের করতে চাই, এটা 2 কোণ বিওডি হয়ে যাবে। দেখো, আচ্ছা এভাবে একটা রেখে দিলাম, থাক এটা এইভাবে। এবার দেখো আমরা চলে আসবো এই জায়গায়। দেখো আমাদের এই যে আমরা বিপিসি চাপে, দেখো এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আমাদের বিওসি, আর বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তো এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটা হচ্ছে বিএসি, 2 বিএসি হয়ে যাবে, তাই না, এটা হবে আমাদের। আচ্ছা দেখো এই যে বিওসির মানটা আমরা পেয়েছি কত, বিওসির মানটা এখানে এটা 1 নং নাম দিয়ে দিলাম। কোণ বিওসির মানটা বের করে রেখেছি 2 কোণ বিওডি, আমরা এখানে পুট করে দেবো। তাহলে বিওসি জায়গায় লিখে দিব 2 লিখবো আগে, 2 কোণ বিওডি। এই দেখো 1 নং থেকে মানটা বসিয়ে দিলাম, 2 কোণ বিএসি, এদিকে 2 2 কেটে দাও। তাহলে আমরা দেখো বিওডি সমান সমান কোণ বিএসি আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখানে যে মানটা বসিয়েছে এখানে পাশে বলে দেওয়া যে 1 থেকে। তা দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে এই যে কোণটা বিওডি কোণটা আর বিএসি কোণটা সমান, দেখো সমান আমরা দেখিয়ে দিলাম। তাহলে এখানে তোমরা লিখে দেবো প্রমাণিত। দেখো আমরা খুব সুন্দরভাবে প্রমাণটা তোমাদের দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নগুলো। তা 12 দাগের 1 নম্বর প্রশ্নটা চলো আমরা করাবো। আমাদের কাছে আছে 12-11টা দেওয়া আছে। দেখো 5 cot কিউ, এটা কিউ দেওয়া আছে, প্লাস কসেক কিউ দেওয়া আছে, বাই 5 cot কিউ মাইনাস কসেক কিউ সমান সমান দেওয়া আছে 7/3। এই সমীকরণ থেকে আমাদের কস কিউর মানটা বের করতে হবে। চলো আমরা বের করতে পারবো এখান থেকে কস কিউর মানটা দেখো বের করে দেখাচ্ছি। আমরা দেখো কটকে সাইন বাই কস করে নেব, কসেককেও সাইন করতে পারবো। তাহলে আমরা 5 গুণিত দেখো কট হয় কস বাই সাইন, এই যে কস কিউ বাই সাইন কিউ, প্লাস আর কসেককে 1/sin করতে পারবো, সাইন কিউ। এভাবে নিচে 5 ইন্টু একই সূত্র কস কিউ সাইন কিউ মাইনাস 1/sin কিউ সমান সমান 7/3। আচ্ছা আমরা করব কি, ভগ্নাংশের যোগবিয়োগ করব। দেখো আমি উপরে ভগ্নাংশের যোগবিয়োগ, এই যে আমাদের সাইন কিউ লসাগু হবে। তাহলে এখানে দেখো এই যে আমাদের সাইন কিউ লসাগু, তাহলে পরে 5 cos কিউ প্লাস এটা 1 হয়ে যাবে। দেখো সাইন কিউ লসাগু, তো এটা আমাদের থেকে যাবে আর এটা 1টা নেমে যাবে। আর নিচে দেখো এখানে তাহলে ইমপ্লাইজ, আর নিচেও আমরা করবো ভগ্নাংশের যোগবিয়োগ, লসাগু আমাদের সাইন কিউ, এখানে আমাদের রয়ে যাবে 5 cos কিউ মাইনাস এটা 1 থেকে যাবে, এখানে আছে দেখো 7/3, এটা আছে মেন লাইন। দেখো হরে সাইন কিউ, এই যে হরে সাইন কিউ একই আছে হর বলে তোমরা কেটে দিতে পারবা। তাহলে আমাদের রয়ে গেল উপরে 5 cos কিউ প্লাস 1 আর নিচে 5 cos কিউ মাইনাস 1, এটা আমাদের 7/3। এবার আমরা করব কি, আমরা বর্গগুণ করে নেব। 7 পাচ্ছে 35 cos কিউ মাইনাস 7, 15 cos কিউ প্লাস 3। আচ্ছা এটা যদি বিয়োগ করি, দেখো 35 থেকে 15 বিয়োগ করো,
তাহলে এটা হয়ে যাবে আমাদের 0, এদিকে 2, এটা 20 cos কিউ পাবা বিয়োগ করে এটা থেকে এটা, আর এটা 3 আছে, এদিকে -7 +7 যোগ করে এটা কত হবে 10 হয়ে যাবে। 0 0 কেটে দিলাম। তাহলে দেখো আমাদের cos কিউ এর মান যে বের করতে বলেছিল, cos কিউ এর মানটা বেরিয়ে আসলো, দেখো এখানে 1 আর এখানে 2 আছে, তাহলে 1/2 cos কিউ এর মানটা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 12-1 নম্বরটা করালাম। 12-2 প্রশ্নটা তোমরা বই থেকে পেয়ে যাবা, একদম বইয়ের প্রশ্ন আছে। আমরা 12-3 নম্বরটা করাবো। 12-3 নম্বর প্রশ্নটা চল কি বলছে। 12-3 প্রশ্নটা দেখো, এখানে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মানটা বের করতে বলেছে। ভালো প্রশ্ন। দেখো আমি ছবি এঁকে বোঝাই। আমাদের একটি বৃত্ত আছে, এটা আমাদের কেন্দ্র আমি ও বিন্দু নিয়ে নিলাম। এই যে ধরো আমাদের ব্যাসার্ধ, এখানে ও এ ব্যাসার্ধ, এদিকে ও বি ব্যাসার্ধ বলে যে বলে দিয়েছে 6 সেমি, মানে এখানে 8টা ব্যাসার্ধ 8 ধরলাম, এটা আমাদের 6 সেমি দেওয়া আছে। আর বৃত্তচাপ, এই যে আমাদের বৃত্তচাপ যেটাকে এস, এখানে এ বি বৃত্তচাপ, এই চাপটা, ঠিক আছে, এই চাপটাকে নেব আমরা। তাহলে এই যে এ বি বৃত্তচাপটা এস, এটা আমাদের দেওয়া আছে কত 15 সেমি দেওয়া আছে। এটা আমাদের দেওয়া আছে এদিকে 15 সেমি বৃত্তচাপটা। তাহলে এই ব্যাসার্ধ এবং বৃত্তচাপ নিয়ে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে থিতা, এই থিতা কোণের বৃত্তীয় মানটা বের করতে হবে। তাহলে এই বৃত্তচাপ, ব্যাসার্ধ এবং থিতা, মানে এই তিনটি জিনিস নিয়ে আমাদের যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমাদের জানতে হবে এস সমান সমান আর থিতা। সেই সূত্রটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এখানে মানগুলো পুট করি। এস এর মান, এস হচ্ছে আমাদের 15 সেমি বলেছে, আর এর মান 6, আর এই যে থিতা কাটাকাটি করে 3 দিয়ে 3 পাচ্ছে 15, 3 দিয়ে 6, আমাদের হয়ে গেল 5 সমান সমান 2 থিতা। তো এখান থেকে আমি থিতার মানটা বের করতে চাই, তো আমাদের হয়ে যাবে 5/2। তো দেখো আমরা 5/2 পেলাম। আমাদের বৃত্তীয় মানে যেটা পাই থাকে, এই যে কোণটা আছে না, পাই দিয়ে রাখতে হবে। দেখো পাই আনার জন্য আমরা কি করব, একটা বুদ্ধি করি। পাই বলতে দেখো তোমরা জানো যে 22/7 এটা পায়ের মান ধরা হয়, তাহলে 22/7 থাকলে পরে আমরা পাই লিখতে পারবো। তা 22/7 নিয়ে আসবো। তা দেখো আমি এই যে 7/22 করলাম, গুণিত 22/7 করে দিলাম, তাই তো, এটা তো কেটে যাবে। 22/7 আনার জন্য এভাবে ব্যালেন্স করলাম। তাহলে আমাদের 5 × 7 আর 2 × 22 এটা রেখে দিলাম। আর এই যে আমাদের দেখো 22/7, একে আমি পাই বলতে পারবো, এখানে আমি পাই লিখে দিলাম। 22/7 আমরা পাই জানি, তোমরা এর আগে অঙ্কতে ব্যবহার করেছো যে পাই সমান সমান 22/7 ধরা হয়, তাহলে তোমরা লিখে দেবো পাই। তাহলে থিতা সমান সমান দেখো এখানে 5 × 7 = 35, 35 পাই করলাম, আর নিচে 22 দিয়ে 44। দেখো এই যে কোণটার, যে কোণের আমাদের বৃত্তীয় মান বের করতে বলেছিল, তার বৃত্তীয় মানটা আমরা পেয়ে গেলাম 35 π/44। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা দেখে নেব আমাদের 13 দাগের প্রশ্নগুলো। 13-এর 1, 2 এই দুটো অঙ্ক তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা। চলে আসবো 14 দাগের, 14-এর 1 নম্বরটা করাবো। এখানে 14-এর 1-এর প্রশ্নটা চলো কি বলছে। 1 নম্বর এখানে বলছে যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5 হয়, তবে শঙ্কু দ্বয়ের আয়তনের অনুপাত বের করতে বলেছে। চলো আমাদের এখানে উচ্চতা, শঙ্কুর উচ্চতা, প্রথম শঙ্কুর উচ্চতা h1 এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা h2, এদের অনুপাত দেওয়া আছে 2:3 দেওয়া আছে। এখান থেকে h1/h2 এটা পেয়ে যাবো 2/3। এবার ব্যাসার্ধ অনুপাত, ব্যাসার্ধ r1:r2 নিলাম, এটা ব্যাসার্ধ শঙ্কুদ্বয়ের ভূমির ব্যাসার্ধ, যেটা দেওয়া আছে 3/5। তাহলে r1/r2 সমান সমান 3/5। এবার শঙ্কুদের আয়তন অনুপাত দেখো, আয়তন, তাহলে আয়তন আমরা কি জানি, প্রথম শঙ্কুর আয়তন 1/3 πr1² h1, প্রথম শঙ্কুর আয়তন। দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 πr2² h2, তাই তো, এই যে আয়তনের সূত্র। এখানে দেখো এখানে 1/3 π 1/3 π কেটে যাবে, আমাদের রয়ে যাবে
r1 স্কোয়ার r2 স্কোয়ার ইন্টু h1 h2। তবে এটা আমরা এইভাবে সাজাতে পারবো, এটাকে আমি r1 বাই r2 তার হোল স্কোয়ার, এখানে h1 বাই h2 করলাম। আচ্ছা, r1 বাই r2 দেখো এর মানটা হচ্ছে 3/5 তার হোল স্কোয়ার, আর h1 বাই h2 এর মানটা 2/3 আছে, বসিয়ে দিলাম। তাহলে এখানে এটা 9, 5 স্কোয়ার এটা 25, 2/3। তাহলে দেখো এখানে আমরা একটু কাটাকাটি করি, এটা যে কাটে 3 3 9, তাহলে দেখো আমরা কত পেয়ে গেলাম, এদিকে 3 2 6, আর এটা আমাদের 25। তো যে অনুপাতটা আয়তের অনুপাত 6:25 এটা আমরা পেয়ে গেলাম। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে 14-2 নম্বরটা, 14-2টা এটা তোমরা বই থেকে পাবা, আমি বলে দিচ্ছি কোথায় পাবা। পেজ নাম্বার 265 পেজে তোমরা দেখবা 7 নম্বর যে অঙ্কটা আছে, আর 14-3 নম্বর অঙ্কটাও বই থেকে পেয়ে যাবা। এটা তোমরা ওই পেজেই যাবা, পেজ নাম্বার 265 পেজেরই দেখবা, এটা কিন্তু 11 নম্বর অঙ্কটা আছে। ঠিক আছে, একই পেজে দুটো অঙ্কই আছে। এটা আমরা চলে আসবো 15 দাগের অঙ্কগুলোতে। দেখো 15-1 নম্বর প্রশ্নটা এখানে বলছে, নিচের পরিসীমা বিভাজন তালিকায় যৌগিক গড় নির্ণয় করি। দেখো এই অঙ্কটা তোমাদের বই থেকে আছে 338 পেজে, দেখো এখানে করে দিয়েছে, আমি এখান থেকে তোমাদের বলে দিই যৌগিক গড়। তাহলে এখানে যে করেছে দেখো অঙ্কটা একদম হুবহু একই অঙ্ক, প্রয়োগ 11 নম্বরটা। তো এখানে কল্পিত পদ্ধতিতে করেছে। তো তোমরা এই যে নিয়মটা এখানে দেখো, প্রথমে তোমাদের বলে দিই যে শ্রেণীগুলোকে, যে শ্রেণীর সীমা আছে শ্রেণীর সীমানায় তৈরি করে নিতে হবে। মানে 20 থেকে 29, ঠিক আছে, 29 উপর 30 হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু এখানে যেটা হবে সেটা এখানে হওয়া দরকার, তার জন্য হাফ কমাতে হবে, হাফ বাড়াতে হবে। দেখো হাফ কমিয়েছে, হাফ বাড়িয়েছে, আবার এখানে হাফ কমিয়েছে, হাফ বাড়িয়েছে, দেখো আবার এটা এখানে ফিরে চলে এসেছে। তাহলে শ্রেণীর সীমায় আছে, শ্রেণীর সীমানায় তৈরি করে নিবা। তারপর পরিসংখ্যাগুলো তো আছেই, আর শ্রেণী মধ্যক বের করে নিবা। এই যে শ্রেণী মধ্যক বলতে এই যে শ্রেণীগুলো আছে এর মধ্যক মানটা, তাই না? মধ্যক মান পাওয়ার নিয়ম যে এই দুটোকে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, আর এদের মধ্যক দেখো 24.5 পাবা। এই যে 19.5 আর 29.5 এর মধ্যে হবে কে 24.5। এটা পাওয়ার নিয়মটা কি, এই দুটোকে যোগ করে নিবা, 2 দিয়ে ভাগ করে নিবা। ঠিক আছে, তারপর এটা এই দুটোকে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, আর তারপর তোমার ডিফারেন্ট বুঝে নিবা কত করে বাড়ছে। যদি 10 করে বাড়ে তো 10 করে বাড়িয়ে চলে আসবা। এই যে আমাদের দেখো শ্রেণী মধ্যক। এখানে যে কল্পিত নিয়মটা করেছে, তোমরা যেভাবে যৌগিক গড় নিয়মটা আছে দেখো আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখো এই যে নিয়মটা আছে, দুটো নিয়ম দেখিয়েছে। এই যে তোমাদের সাধারণত নির্ণয় যৌগিক গড়, যেটা প্রথম নিয়মটা আছে সামেশন fi xi, মানে যে শ্রেণী মধ্যক করার পর এই যে পরিসংখ্যার শ্রেণী মধ্যক fi আর xi, এখানে এভাবে গুণফলটা ওখানে করে নিবা এই জায়গায়। ঠিক আছে, এখানে এখানে তোমাদের এই যে fi আর xi এই ঘরে তোমরা করে নেবা, এটা করার দরকার নাই। তাহলে fi xi গুণফলটা এভাবে করার পর তোমরা সামেশন fi বের করবা, সামেশন fi xi বের করবা, আর এই যৌগিক করে সূত্রে অ্যাপ্লাই করে দিবা। একদম এখানে তো কে আসবে না, এখানে সংখ্যা আসবে, এখানে সংখ্যা আসবে, ভাগ করে তোমরা কিন্তু যৌগিক করে মানটা সহজভাবে পেয়ে যাবে। যেভাবে আগের অঙ্কগুলোতে আমি দেখিয়েছি যে নিয়মটা যৌগিক করে পাওয়ার যে নিয়মটা, এখানে এই নিয়ম করার প্রয়োজন নেই, এটা নিয়মটা একটু বড় হবে, তাই না? তোমরা কিন্তু এই নিয়মটাই করবা, এই অঙ্কটাকে করবা যেটা তোমাদের দেখালাম আমি। এই যে এই প্রথম নিয়মটা করে নিবা তোমরা। ওকে, পরে আমরা চলে আসবো 15-2 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের এই প্রশ্নটা কি বলছে, এখানে বলছে নিচে তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা আমাদের বের করতে বলেছে। দেখো মধ্যমা নির্ণয়, তাছাড়া আমাদের প্রথমে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করতে হবে। 15-2 আমরা হেডিং করব পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক। ঠিক আছে, হেডিং করে দিলাম। এবার ছকটা তৈরি করছি। তবে এইভাবে করে দেখো ঘর কটা করবা, এটাকে নিয়ে নাও 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর করে নাও। 1 2 3 4 5 6 7 8, দেখো এভাবে 8টা ঘর করে নেবা। দেখো প্রথমটা আমরা যেটা করব, শ্রেণী সীমানাগুলো আমরা সাজাবো। দেখো শ্রেণী সীমানায় তৈরি করা আছে শ্রেণীগুলো, মানে 135 থেকে 140, আবার 140-এ আছে। যদি এখানে না থাকতো তাহলে এদের কিন্তু সাজানো হতো।
তা আমাদের সাজানো আছে শ্রেণী সীমানায়। তা আমরা এখানে লিখব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানাগুলো দেখো আমাদের কত অবধি কত আছে, 135 থেকে 140 আছে, 140 থেকে 145, 145 থেকে 150, 150 থেকে 155, আর 155 থেকে 160, 160 থেকে 165, তারপরে আছে 165 থেকে 170, ঠিক আছে? এভাবে আছে আমাদের শ্রেণী সীমানায় আছে। আচ্ছা, এরপরে পরিসংখ্যাগুলো যেগুলো হচ্ছে ছাত্রদের সংখ্যা। তাহলে আমরা শ্রেণী সীমানাগুলো উচ্চতা ছিল, তাই তো, এগুলো সব উচ্চতা এত থেকে এত। আর পরিসংখ্যা দেখো যে ছাত্রদের সংখ্যা, তো আমরা এখানে ছাত্রদের সংখ্যা বা পরিসংখ্যা লিখতে পারো। চলো দুটোই লিখি। হচ্ছে ছাত্রদের সংখ্যা, ঠিক আছে, ছাত্রদের সংখ্যা বা পরিসংখ্যা, একে পরিসংখ্যা বলা হয়। পরিসংখ্যাগুলো লিখো। দেখো এই যে আমাদের 6 জন ছাত্র আছে, এই 6 জন ছাত্রের যে উচ্চতা হবে 135 থেকে 140 সেমির মধ্যে আছে, 6 জন ছাত্রের উচ্চতা আছে, এভাবে আছে পরিসংখ্যাগুলো। তারপরে আছে 10 জন, তারপরে 19, 22, 20, আছে 16, তারপরে আছে 7। এই হচ্ছে আমাদের ছাত্রদের সংখ্যা বা পরিসংখ্যা। আর এই যে ঘরটা এবার আমরা তৈরি করবো, এটা এখানে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা। চলো আমরা লিখবো ক্রমযৌগিক, ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যার এই আমাদের ঘরটা তৈরি করতে হবে। দেখো এখানে আমাদের বোঝার ব্যাপার আছে। দেখো যে পরিসংখ্যাটা আছে 6 বসিয়ে দাও। তারপরে দেখো পরেরটা কত হবে, পরেরটা আমাদের লক্ষ্য করো, এখানে আমাদের কত আছে, প্রথমে 6 আছে, তারপরে আছে 10 আছে, তাহলে এই 6 আর 10 যোগ করে পরেরটা হবে, মানে 16 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করতে হবে আমাদের। তারপরে এখানে 16 আছে, 16-র সঙ্গে 19 যোগ করো, এই যে 19, তাহলে 16 আর 19 যোগ করবা, এটা পেয়ে যাবা 35 পেয়ে যাবা। তারপরে 35, আবার 35 চলে আসবে এখানে, আর এই 22টা যোগ হবে, তাহলে 35 আর 22 যোগ করবা, এটা 57 পাবা। আবার 57 নিয়ে চলে এসো, আর 20 যোগ হয়ে যাবে, তাহলে 57 আর 20 যোগ করবা, এটা পেয়ে যাবা 77। আবার 77 চলে আসবে এই জায়গায়, আর 16টা যোগ হবে, তো 77 16 যোগ করে তোমরা পেয়ে যাবা 93। আবার 93 এখানে নিয়ে চলে এসো, আর আছে আমাদের 7, 93 7 যোগ করবা, এটা পেয়ে যাবা 100। যে টোটাল আমাদের পরিসংখ্যা 100 পেলা, এটা হয়ে যাবে আমাদের n মান, একে তোমরা n ধরবা। ওকে, এরপর আমরা দেখো আমরা এখানে মধ্যমা পাওয়ার যে সূত্রটা, ঠিক আছে, নির্ণয় মধ্যমা, তাহলে চলো আগে আমি সূত্রটা তোমাদের এখানে লিখে দিচ্ছি আগে। নির্ণয় মধ্যমা, মধ্যমা সেই সূত্রটা মনে রাখবা। মধ্যমা পাওয়ার সূত্রটা L প্লাস n/2 মাইনাস CF বাই, আর নিচে হবে এখানে F ইন্টু H, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে L এর মান আমাদের জানতে হবে, L কত। দেখো L কোনটা বলবো, লক্ষ্য করো আমাদের এখানে দেখো সর্বোচ্চ পরিসংখ্যা, দেখো সবচেয়ে বেশি পরিসংখ্যা কোথায় আছে, এই যে আমাদের 22, এটাকে দেখো। তাহলে এই যে সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীর সীমানাটা আছে, এই যে ঘরটা আছে, তার যে নিম্নমানটা, তার নিম্নমানটাকে L ধরা হয়, এটা হচ্ছে আমাদের L। তাহলে L পেয়ে যাবো আমরা 150। মনে রাখবা পরিসংখ্যার সবচেয়ে বড় মানটা দেখবা, সেই পরিসংখ্যা মানে সর্বোচ্চ পরিসংখ্যার ঘরে যে শ্রেণীটা পাবা, সেই শ্রেণীর নিম্ন মানটা হবে L এর মান। ওকে, আচ্ছা n তো পেয়ে গেছি, n এর মান বসাতে পারবো 100। এবার ধরো আমরা CF বের করব। দেখো CFটা বুঝো, CF কোনটা মান ধরবা, দেখো সর্বোচ্চ পরিসংখ্যার কর্মযোগী পরিসংখ্যা যেটা থাকবে, তার আগের যে কর্মযোগী পরিসংখ্যাটা, মানে এটা হবে আমাদের CF।
এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে সিএফটা কিন্তু আমাদের 35। আচ্ছা, সিএফ পেয়ে গেলাম। এবার এফটা হচ্ছে সর্বোচ্চ পরিসংখ্যা, যেটা হচ্ছে আমাদের 22, ঠিক আছে। এই যে সর্বোচ্চ পরিসংখ্যা নিয়ে নেবা 22, এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে এফ এর মান। আর এখানে একটা আছে আমাদের এইচ। দেখো এইচটা কি, এই যে আমাদের যে শ্রেণীগুলো আছে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে 5 করে পাবা, তাহলে শ্রেণী দৈর্ঘ্য যেটা এইচ 5, মানগুলো আমরা পেয়ে গেছি, এখানে পুট করে দেবো। এটা হচ্ছে আমাদের 150, 100/2 হচ্ছে আমাদের 35, আর এফ এর মানটা 22, আর এইচ এর মানটা 5। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 50 - 35 22 × 5, 50 থেকে 35 বিয়োগ করবা, এটা বিয়োগ করে 15 পাবা, আর এখানে 5 আছে গুণ 22, 15 পাচ্ছে 75, আর নিচে আছে আমাদের 22 আছে। আর 75কে 22 দিয়ে ভাগ করবা, এই ভাগটা পেয়ে যাবা 3.40909, এভাবে কিন্তু ভাগটা চলবে। ওকে, তাহলে একে আমি আসন্ন মানে করে নিচ্ছি। এটা যদি আসন্ন মানে লিখি আমরা, আসন্ন মানে 2 দশমিকের উপর দুটো সংখ্যা নিচ্ছি আমরা, তা 3.4, এই জিরোটাকে আমরা 1 করে নেব, জিরোর সঙ্গে শূন্যর সঙ্গে 1 যোগ করে দেব, যেতে 9 আছে এটা, এভাবে আসন্ন মানে করলাম। তো এখানে প্রায় লিখে দেব, যদি যোগ করে নাও, যোগ করে পেয়ে যাবো 153.41 প্রায়। দেখো এটা কিন্তু আমাদের মধ্যমা মান, যেটা মধ্যমা বের করতে বলেছিল। ওকে, এভাবে তোমরা সহজে অঙ্কটা করে নিবা। এরপরে চলে আসবো 15-3 নম্বরটা। দেখো আমাদের ক্লাসের শেষ প্রশ্ন, 15-3 নম্বর চলে এসেছি। চলো শেষের প্রশ্নটা কি বলছি। তোমাদের দুটো শ্রেণীর 100 জন ছাত্রীর গত মাসে উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া হলো। তাহলে এই পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে যে উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকার সংখ্যাগুরু মান আমাদের বের করতে বলেছে, সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। দেখো সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য তোমরা খালি শ্রেণীগুলো দেখে নাও, শ্রেণীগুলো শ্রেণী সীমানে সাজানো আছে। তো 6 থেকে 10, আবার 10 চলে এসেছে, তাহলে শ্রেণীগুলো শ্রেণী সীমানায় কিন্তু সাজানো আছে। তাহলে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই, একবারে আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করে নিতে পারবো। দেখো তার সূত্রটা আমাদের জানতে হবে। এটা করবো আমরা 15-3 নাম্বারটা। তা আমি সূত্রটা একটু এখানে লিখি, নিচে আমাদের কিছু মানগুলো বসাতে হবে। তা লিখবো আমরা নির্ণীয় সংখ্যাগুরু মান। দেখো নির্ণীয় সংখ্যাগুরু মানের সূত্রটা মনে রাখবা, L + F1 - F0 / 2F1 - F0 - F2, তারপরে এখানে গুণ এইচ দিয়ে দিবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নির্ণীয় সংখ্যাগুরু মানের যে সূত্রটা। এখানে আমাদের যেখানে এই যে আমাদের দেখতে হবে যে L, F1, F0 এদের মানগুলো কত। এখানে প্রথমে যদি L এর মানটা বলি, L এর মানটা আমরা কিভাবে নেব। দেখো L এর মানটা পাওয়ার জন্য আমাদের এখানে দেখো যে ছাত্রছাত্রী যে সংখ্যা, যেটা পরিসংখ্যা, সর্বোচ্চ পরিসংখ্যা কোথায় আছে, এই যে দেখো 34টা। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা যেটা আছে তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, যে সর্বোচ্চ পরিসংখ্যা এটা দেখিয়ে দিবা, এবং পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণীটি হবে এটা, এই যে 14 থেকে যে 18 আছে, সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীটি, সেটাই হবে আমাদের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। ঠিক আছে, আর এই শ্রেণীর যে নিম্নমানটা, এই যে আমাদের এখানে 14 আছে, সেই নিম্নমানটাই হবে আমাদের L এর মান। এই যে 14, দেখো এই L হচ্ছে আমাদের 14। তারপরে এখানে বাকি মানগুলো আমরা নিব। এবার এখান থেকে দেখো যদি বলি F1 এর মানটা, F1 কত, তাহলে এখানে F1 এর মানটা দেখো পাওয়ার জন্য আমরা কোনটা তোমরা F1 মান এখান থেকে ধরবা। দেখো F1 মান তোমরা ধরবা, এখানে F1টা হবে এই যে সর্বোচ্চ পরিসংখ্যা, যেটা এই সর্বোচ্চ পরিসংখ্যাটাই কিন্তু আমাদের F1। ওকে, এটা মনে রাখবা। তারপরে আছে আমাদের F0, F2 আছে,
তাহলে F0 কোনটা? সর্বোচ্চ পরিসংখ্যার আগের পরিসংখ্যাটা, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এই যে আমাদের 28টা, এই 28টা কিন্তু আমাদের F0, আর এই 34টা কিন্তু F1, ঠিক আছে। তার সর্বোচ্চ পরিসংখ্যার আগের পরিসংখ্যাটা হবে F0, এই 28। তারপর আছে আমাদের F2, ঠিক আছে, F2 বের করবো। সর্বোচ্চ পরিসংখ্যার পরের পরিসংখ্যাটা, এই যে এটা, এই যে 18টা আছে, এটা হচ্ছে আমাদের F2। তাহলে F2 আমাদের এখানে কত? 18। আর শেষে H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। উচ্চ থেকে নিম্ন বিয়োগ করো, 10 থেকে 6 বিয়োগ করে তোমরা 4 পাবা। তো শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 4। তো এই মানগুলো তোমরা বের করে নিবা আর এখানে বসিয়ে দাও। L এর মান 14, F1 আমাদের 34, F0 28, 2 ইন্টু F1 34, F0 28, আর F2 18, আর এখানে H এর মান 4। এই দেখো, এটা আমাদের 18টা কেটে গেল, এটা আমাদের 18 আছে, ঠিক আছে, 18 আছে। তাহলে 34 থেকে আমরা বিয়োগ দেবো, 34 থেকে 28, এটা তোমরা বিয়োগ করে 6 পেয়ে যাবা। আর 34 দিয়ে এটা হয়ে যাবে 68, আর -28 -18, এটা -46 পেয়ে যাবা। আর এখানে আমাদের 4 আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো 6 ইন্টু 4, আর 68 থেকে 46 বিয়োগ করো, এটা কিন্তু তোমরা 22 পেয়ে যাবা। একটু কাটাকাটি করি, 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, 2 দিয়ে 4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 14, 6 দিয়ে 12, আর নিচে আছে 11, 14। আর 12কে 11 দিয়ে ভাগ করবা, এটা ভাগ করে তোমরা পাবা 1.0909, এভাবে কিন্তু চলতে থাকবে ভাগটা। 14 প্লাস, এটাকে আসন্ন মানে করে নিই, 1 দশমিক, এটাকে আমি 1.1 নিয়ে নিলাম, দশমিক পরে একটা সংখ্যা নিলাম। এই জিরোটা আছে না, এই জিরোটা 1 হয়ে যাবে, কারণ এটা 9 আছে, 5-এর চেয়ে বড় আছে বলে একসঙ্গে 1 যোগ করে দাও। তো এখানে আসন্ন মানে নিয়েছে বলে প্রায় লিখে দিবা। এটা যদি যোগ করো তাহলে 15 পেয়ে যাবে। যে 1 আছে পূর্ণ সংখ্যা, 14 আর 1 15, 0.1, এই যে আমাদের প্রায়। আমাদের নির্ণীয় সংখ্যাগুলোর মান কিন্তু এটাই, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো, আজকের ক্লাসের শেষ প্রশ্নটা আমরা করে দিয়েছি। নির্ণীয় সংখ্যাগুলোর মান এভাবে তোমরা সহজভাবে বের করে নিতে পারবা। কোথাও যদি সমস্যা হয় কোনো অঙ্ক, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকো।